আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন। তাহলে আজকে ঠিক শনিবার রাত 11:59 আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। নতুন গল্প বললে ভুল হবে, এটা একটা নতুন ঘটনা। যে ঘটনাটা হয়তো আমি পোস্ট করেছি, আর যদি পোস্ট না করেও থাকি, গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তাহলে আর দেরি না করে সেই গল্পে যাওয়া যাক। আজকে খুব অদ্ভুত একটা ঘটনা শেয়ার করব। আমার কাছে অদ্ভুত, আপনাদের ফ্যামিলির কারোর সাথে বা আপনাদের নিজেদের সাথে এমন কখনো হয়েছে কিনা জানি না। ঘটনাটি আমার নানার, হ্যাঁ আমারই নানার। তিনি এখন জীবিত নেই, কিন্তু তার মৃত্যু অনেক রহস্যজনক। তাকে জিনরা মেরে ফেলেছিল এবং সেটা সে মৃত্যুর পর জানিয়েছে যে তাকে কিভাবে মারা হয়েছে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? বিস্তারিত জানতে চাইলে অবশ্যই জানাবো। তো মূল ঘটনায় আসি। আমার নানা অত্যন্ত পরস্কার একজন ব্যক্তি ছিলেন। জীবনে কখনো নামাজ কাজা করেছেন কিনা জানি না। আমার মা খালা কখনো সেটা মনে করে বলতে পারে না। তিনি একজন স্কুল টিচার ছিলেন। আমার নানি এখনও বেঁচে আছে। সেও অত্যন্ত ধার্মিক একজন মানুষ। নানির কাছ থেকে অনেক কিছু শিখেছি। নানা আর নানি দুইজনে একবার কোথায় যেন যাচ্ছিল, ভ্যানে করে যাচ্ছিল। আগের দিন তো এত যানবাহন ছিল না, নির্জন একটা রাস্তা দিয়ে প্রায় সন্ধ্যা হবে এমন টাইমে যাচ্ছিলেন। হঠাৎ নানার কোলের মধ্যে একটা সাদা টুপি এসে পড়ে। ভ্যান থামিয়ে তারা দুইজনই বলাবলি করতে থাকে, এমন একটা জায়গায় টুপি কোথা থেকে আসলো। যেন উপর থেকে পড়েছে এটা, কিন্তু উপরে আকাশ ছাড়া কিছু নেই। আমার নানা অনেক খুশি হলো সেই টুপিটা পেয়ে। সেই টুপি দিয়ে শুধুমাত্র আমার নানাই নামাজ পড়ত। এর কয়েক বছর পর নানা মারা যায় এবং নানার মৃত্যুর পর আশ্চর্যজনকভাবে সেই টুপিটাও আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। যতদিন নানা বেঁচে ছিলেন ততদিনই ছিল টুপিটা, একদম সাদা টুপি। আমার মা খালা নানি এখনও বলাবলি করে, হয়তো কোনো ভালো জিন অথবা ফেরেশতার কাছ থেকে নানার জন্য উপহার ছিল টুপিটা। সুবহানাল্লাহ। আমার নানার মৃত্যু কিভাবে হয়েছে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 দিন পর মৃত্যুর ঘটনা লিখব ইনশাল্লাহ। নানা একটি সরকারি স্কুলের টিচার ছিলেন। বয়স হওয়াতে সে রিটায়ার করে। তার আগে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা তা আমার জানা নেই। সরকারি স্কুলের টিচাররা সাধারণত রিটায়ার করার পর থেকে অনেকটা খিটখিটে স্বভাবের হয়ে যায়। যাই হোক, সে যখন অবসরে ছিলেন আস্তে আস্তে কেমন যেন একটু পাগলাটে টাইপের হয়ে গেল। আবার মাঝে মাঝে ফ্রুস্ট্রেট হয়ে যেত। যেমন একদিন আমার মামি রান্না করে নানার জন্য কিছু একটা বানাচ্ছিল। নানাকে বলেছিল উঠানে বসতে, কিছুক্ষণ পরেই খাবার নিয়ে আসবে। কিন্তু মামি যখন খাবার নিয়ে এলো তখন উঠানে নানাকে দেখতে পেল না। বাড়িতে তো ছিলই না, বাড়ির আশেপাশে খুঁজলেও তাও পেল না। তারপর বাড়ির পেছনটায় কিছুটা দূরে নানা মন্ত্রমুগ্ধের মতো একটা খড়ের পালার দিকে হেঁটে যাচ্ছে। মামি পিছন থেকে জোরে জোরে ডেকে যাচ্ছে, তাও নানা শুনছে না। তারপর মামি দূরে নানার সামনে গিয়ে হাত ধরে ঝাঁকিয়ে তাকে জিজ্ঞেস করে, আব্বা আপনি এখানে এসেছেন কেন? এত ডাকি শুনতে পান নাই? নানা উত্তর আর কি দিবে, পাল্টা প্রশ্ন আমার মামিকেই করলো। আমি এখানে কীভাবে আসলাম? আমি তো উঠানে বসেছিলাম, হঠাৎ কে যেন আমাকে ডাক দিল, তারপর তো আমার কিছু মনে নেই। মামি বিষয়টি বুঝতে পেরে নানাকে ভালো মন্দ কিছু বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। নানা নানি দুইজনে ঝাড়ফুঁক জানতো, তাই নানাকে নানি ঝেড়ে দিয়েছিল। এরকমই চলতে থাকে প্রায় কয়েক মাস। নানাকে কারা যেন ডেকে নিয়ে যেত। নানাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যেত না। খুঁজতে খুঁজতে দেখা যেত নিজে নিজে হেঁটে যাচ্ছে কোথাও। কোথায় যাচ্ছে নানা নিজেও জানতো না। আর প্রত্যেকবারই কেউ না কেউ নানাকে মাঝপথ থেকে নিয়ে আসতো।
নানাকে জিজ্ঞেস করলে শুধু একটা কথাই বলতো, ও আমাকে ডাক দিছে। একদিন হঠাৎ নানা পা স্লিপ করে উঠানে পড়ে যায় এবং সেই দিন থেকে আমার নানা প্যারালাইজড হয়ে যায়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে একজন প্যারালাইজড রোগী কখনো নিজ থেকে চলতে ফিরতে পারে না, তার অবশ্যই একজনের সাহায্যের প্রয়োজন হয়। আমার মামি এবং নানি দুজন মিলে আমার নানাকে সেবা যত্ন করত। প্রতিদিনের মতো নানি নানাকে খাইয়ে পটি করিয়ে পরিষ্কার করিয়ে শুয়ে দিয়েছিল। তারপর নিজে খেতে গিয়েছিল খাবার রুমে। মামা মামি নানি সবাই একসাথে খাবার খাওয়ার পর সব কাজ সেরে যখনই আমার নানের ঘরের দিকে এলো, দেখলো ঘরের দরজা খোলা। অথচ নানি পরিষ্কার মনে আছে সে নানাকে ঘুম পাড়িয়ে দরজা আটকে খেতে গিয়েছিল। তারপর সে রুমে আসে আর রুমে এসে দেখে নানা বিছানায় নেই। আমার নানির বুঝতে বাকি থাকে না নানার সাথে আজকে খারাপ কিছু হবে, কারণ যে মানুষ আরেকজনের সাহায্য ছাড়া এক বিন্দুও নড়তে পারে না, টয়লেট পর্যন্ত যেতে পারে না, সে মানুষ বিছানা ছেড়ে কোথায় যাবে? চিৎকার চেঁচামেচি তো পুরো বাড়ি তোলপাড় হয়ে গেল। গ্রামের সবাই মিলে আমার নানাকে খুঁজতে লাগলো। আমার মামি সে মাঠের দিকে গেল কিন্তু পেল না। নানি বাড়ি আর মাঠ এর মাঝখানে আমাদের পুকুর। তো মামি যখন খুঁজতে খুঁজতে পুকুর দিকে এলো, টর্চটা যেই পুকুর পা ধরলো অমনি মামির ভয় অজ্ঞান হবার মতো অবস্থা। এক চিৎকারে গ্রামের মানুষ জড়ো হলো পুকুর পাড়ে। সবাই এসে দেখলো আমার নানা চিত হয়ে পুকুর পাড়ে শুয়ে আছে। তার শরীর সাদা হয়ে গেছে এবং চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, যেন মৃত্যুর আগে সে কিছু দেখে মারাত্মক ভয় পেয়েছে। সেখান থেকে সবাই তাকে তুলে বাড়ির উঠানে নিয়ে শুয়ে দেয়। রাত 2টায় আমার আম্মুর কাছে মামার কল আসে, আব্বা আর নেই। পরের দিনে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আমি ক্লাস 3তে পড়তাম। নানার মৃত্যুর মুখটা আমার এখনও চোখে ভাসে। খাটিয়ার উপর যখন তাকে দেখেছিলাম একদম হাসি মাখা মুখ ছিল, কপালে কালো তিলক ছিল যেমনটা নামাজিদের থাকে, একদম নুরানি চেহারা ছিল। জানানোর পর সবাই বলাবলি করতে লাগলো, মানুষটা ওখানে গেল কিভাবে? সবাই একই প্রশ্ন। এর কিছুক্ষণ পরের কথা, আমার আম্মু একটা স্বপ্ন দেখে যে বাড়ির উঠানে আমার নানা নানি মামারা খালারা সবাই উঠানে বসে গল্প করছে। আমার মা নানাকে জিজ্ঞেস করে, আব্বা আপনি মারা গেলেন কিভাবে? তখন আমার নানা তার মৃত্যুর ঘটনা আমার মাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়। নানা বলে, আমি শুয়েছিলাম, এমন সময় বাইরে থেকে আমার 2 কলিগ এর কণ্ঠ শুনি। তারা আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে। আমি তাদেরকে ভিতরে আসতে বললাম, কিন্তু তারা আসলো না। তারা আমাকে বাহিরে ডাকলো, কি যেন একটা জরুরি কথা আছে বলে। কোথা থেকে যেন আমি আমার শরীরের সমস্ত শক্তি ফিরে পেলাম। আমি উঠে দরজা খুলতে কাউকে সেখানে দেখতে পেলাম না, কিন্তু আমার কলিগ 2জন পুকুর পাড়ের ওখানে দাঁড়িয়ে হাতের ইশারায় ডাকলো। আমিও কি মনে করে তাদের দিকে যেতে থাকলাম। যেয়ে তাদের কাছে গেলাম, অমনি ওরা আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। এটা বলার পর আমার মায়ের স্বপ্ন ভেঙে যায়। এই স্বপ্নটা আমার আম্মু, নানি, খালা, মামি সবার সাথে শেয়ার করে। এখানে আসল ঘটনায় জানা যায়, আমার মেজো খালা বলে নানার পূর্বপুরুষরা নাকি জিন পালতো। কেমন জিন পালতো, ভালো না খারাপ সেটা আমরা কেউই জানি না। সেই জিনদের সাথে আমার নানার পূর্বপুরুষদের অনেক ভাব ছিল। জিনদের দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিত, কিন্তু একদিন সেই জিনদের সাথে তাদের কী যেন একটা ঝামেলা লাগে। এতে জিনরা খুব ক্ষেপে যায় এবং বলে, তোদের বংশের কারোর মৃত্যুই আমি স্বাভাবিক হতে দেব না, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এরপর নানি ও মা বলে নানার বাবা, নানার দাদা, তাদের নাকি কারোরই স্বাভাবিক মৃত্যু হয় নাই। এই এলো আমার নানা। এর পরের প্রভাব একে একে আমার মামা, খালা, মামাতো ভাই বোন সবার উপরই পড়তে থাকে। একদিন আমার মা আমাদের নিয়ে বাসায় একা ছিল।
আমরা বাবার অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। বলেছিল আসতে দেরি হবে। সেদিন রাত 12টার সময় দরজায় আমার আম্মুর নাম ধরে আমার আব্বুর কণ্ঠে টোকা দেয়। আমার মা দরজার কাছে যায়, গেট খুলবে। ওই সময় তার খেয়াল হয় আমার আব্বু কখনো আম্মুকে সুফিয়া বলে ডাকে না, সুফি বলেই ডাকে। আম্মু শিওর হওয়ার জন্য আরেকটা ডাকের জন্য অপেক্ষা করে, কিন্তু আর কোনো ডাক আসে না। সেদিন আম্মু দরজাটা খুলে দিলে যায় না কি হতো।